আসসালামু আলাইকুম। তোমাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় হলো আঞ্চলিক শক্তির উত্থান। এই অধ্যায় থেকে আমরা মার্কস 1-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান? উত্তর হবে 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। পরের প্রশ্ন, এখানে 14 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে লেখা আছে আঞ্চলিক শক্তিগুলির মধ্যে 3টি শক্তি ছিল প্রধান, সেগুলি হলো বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা। প্রশ্নটি হবে 3টি আঞ্চলিক শক্তির নাম লেখো। উত্তর হিসাবে তোমরা লিখবে 3টি আঞ্চলিক শক্তির নাম হলো বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। এর পরের প্রশ্ন দেখো, সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য কাকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব? উত্তর লিখবে সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগ পাকাপাকি করে দেন কে? উত্তর হবে দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুক সিয়ার। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? উত্তর 1717 খ্রিস্টাব্দে মুর্শিদকুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। এর পরের প্রশ্ন, আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে কার নেতৃত্বে? উত্তর আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে মুর্শিদকুলি খানের নেতৃত্বে। পরের প্রশ্ন, জাহাঙ্গীরনগর বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে জাহাঙ্গীরনগর বলতে ঢাকা বোঝানো হয়েছে। দেখো 16 নম্বর পৃষ্ঠায় লাইনটা লেখা আছে, হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন এদের মধ্যে অন্যতম। এখানে প্রশ্ন তোমরা লিখবে একজন হিন্দু ব্যবসায়ী ও একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম লেখো। উত্তর হিসাবে লিখবে একজন হিন্দু ব্যবসায়ীর নাম হলো উমিচাঁদ এবং একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম হলো খোজা ওয়াজিদ। পরের প্রশ্ন দেখো, বণিক রাজা কাকে বলে উদাহরণ দাও? মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, এদের বণিক রাজা বলা হতো, যেমন উমিচাঁদ, খোজা ওয়াজিদ এবং জগৎ শেঠ। পরের প্রশ্নের লাইনটা দেখো, 1652 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ পাটনায় চলে যান। তার বড় ছেলে মানিকচাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেন। এখানে প্রশ্ন হলো হীরাপদ শাহের বড় ছেলের নাম কি? উত্তর হীরাপদ শাহের বড় ছেলের নাম হলো মানিকচাঁদ। এর পরের প্রশ্ন, মুঘল সম্রাট কাকে জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধি দেন? বা প্রশ্নটা এইভাবেও লিখতে পারো, কে মুঘল সম্রাটের থেকে জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধি পান? উত্তর হবে ফতেহ চাঁদ মুঘল সম্রাটের থেকে জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধি পান। পরের প্রশ্ন, কাটরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কাটরা মসজিদ মুর্শিদকুলি খান প্রতিষ্ঠা করেন। 17 নম্বর পৃষ্ঠায় দেখো, কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান মারা যান? উত্তর হিসাবে লিখবে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান মারা যান। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যান? উত্তর 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যান। পরের প্রশ্ন দেখো, বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ছিল কার সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা? উত্তর বাংলা মারাঠা বা বর্গী আক্রমণ ছিল নবাব আলীবর্দী খানের সময়ের ঘটনা। পরের প্রশ্ন, মারাঠা খাল কাকে বলা হতো? উত্তর বর্গীহানা আটকাবার জন্য কলকাতায় খাল খোঁড়া হয়েছিল, তাকে মারাঠা খাল বলা হতো। উত্তরটি যখন তোমরা লিখবে তখন বর্গীহানার আগে লিখবে
যে নবাব আলীবর্দী খানের সময়ে, তাহলে উত্তরটা কি লিখবে? নবাব আলীবর্দী খানের সময়ে বর্গীহানা আটকাবার জন্য কলকাতায় খাল খোঁড়া হয়েছিল, তাকে মারাঠা খাল বলা হতো। পরের প্রশ্ন 18 নম্বর পেজে দেখো, প্রশ্ন হচ্ছে সম্রাট কাকে চীন কুলিজ খান উপাধি দেন? উত্তর লিখবে সম্রাট ঔরঙ্গজেব মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে চীন কুলিজ খান উপাধি দেন। পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর হিসাবে লিখবে 1724 খ্রিস্টাব্দে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। এর পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দ থেকেই নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে? উত্তর লিখবে 1740 খ্রিস্টাব্দ থেকেই নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? উত্তর 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। পরের প্রশ্ন কে কাকে বুরহান মুলক উপাধি দেন? উত্তর মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন। পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান? উত্তর 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়? উত্তর 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়। প্রশ্ন দেখো এখানে, আলীবর্দী খানের বকশি বা সেনাপতির নাম কি? উত্তর হবে আলীবর্দী খানের বকশি বা সেনাপতির নাম মির্জাফর। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে আলীনগরের সন্ধি হয়েছিল। 24 নম্বর পেজে দেখো, প্রশ্ন হলো যে কত খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান? উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান। এর পরের প্রশ্ন বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে কাকে বেছে নিয়েছিলেন মীর কাসিম? উত্তরটা লিখবে বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন মীর কাসিম। পরের প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ার সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফল কী ছিল? উত্তর হবে বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ার সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। এর পরের প্রশ্ন এলাহাবাদের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর এলাহাবাদের চুক্তি 1765 খ্রিস্টাব্দে দ্বিতীয় শাহ আলম ও সুজাউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানির হয়েছিল। পরের প্রশ্ন পৃষ্ঠা নম্বর 26 দেখো, 26 নম্বর পেজে 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা পায়। এখানে প্রশ্ন হবে কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা পায়? উত্তর হিসেবে তোমরা লিখবে 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা পায়। পরের প্রশ্ন দেখো, 28 নম্বর পেজে প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করে? উত্তর অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেন। পরের প্রশ্ন সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি
প্রবর্তন করেন। এর পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে স্বেচ্ছায় মেনে নিয়েছিলেন? উত্তর, অধীনতামূলক মিত্রতা নীতি হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় মেনে নিয়েছিলেন। এর পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির বিরোধিতা কে করেছিলেন? উত্তর লিখবে, অধীনতামূলক মিত্রতা নীতির বিরোধিতা করেছিলেন মহীশূরের শাসক টিপু সুলতান। এর পরের প্রশ্ন, ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ ছিল কি? উত্তর, ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্রতার নীতি। পরের প্রশ্ন, মহীশূর যুদ্ধ কাকে বলা হয়? উত্তর লিখবে, 1757 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূরের মধ্যে, সেগুলিকে ইঙ্গো মহীশূর যুদ্ধ বলা হয়। এর পরের প্রশ্ন দেখো, লাইনটা লেখা আছে, রাজধানী শ্রীরঙ্গপত্তনম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যান। এখানে প্রশ্ন হলো, টিপু সুলতানের রাজধানীর নাম কি? টিপু সুলতানের রাজধানীর নাম হলো শ্রীরঙ্গপত্তনম। পরের প্রশ্ন দেখো, ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র নাম লেখো। উত্তর লিখবে, ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হলো চন্দননগর ও পন্ডিচেরি। পরের প্রশ্ন, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর লিখবে, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে হয়। 30 নম্বর পেজে প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সলবায়ের চুক্তি হয়েছিল? উত্তর লিখবে, 1782 খ্রিস্টাব্দে কোম্পানির সঙ্গে মারাঠাদের সলবায়ের চুক্তি হয়েছিল। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বেসিনের সন্ধি হয়েছিল? উত্তর লিখবে, 1802 খ্রিস্টাব্দে কোম্পানি পেশোয়া বাজিরাওয়ের কোম্পানির সঙ্গে। উত্তরটা লিখবে, 1802 খ্রিস্টাব্দে কোম্পানির সঙ্গে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের বেসিনের সন্ধি হয়েছিল। এর পরের প্রশ্ন, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর লিখবে, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ 1817 থেকে 19 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে অযোধ্যায় কোম্পানির প্রতিনিধি নিয়োগ করা হয়? উত্তর, 1773 খ্রিস্টাব্দে অযোধ্যায় কোম্পানির প্রতিনিধি নিয়োগ করা হয়। এর পরের প্রশ্ন, লাহোরের চুক্তি কত খ্রিস্টাব্দে হয়? লাহোরের চুক্তি, উত্তর লিখবে, লাহোরের চুক্তি 1846 খ্রিস্টাব্দে হয়। পরের প্রশ্ন, কোন চুক্তি অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়? উত্তর লিখবে, লাহোরের চুক্তি অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। এর পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে লর্ড ডালহৌসি কোন কোন অঞ্চল দখল করে নেন? উত্তর লিখবে, সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে লর্ড ডালহৌসি সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেন। এর পরের প্রশ্ন দেখো, কোম্পানি সেনাবাহিনীর খরচ মেটানোর জন্য হায়দ্রাবাদের কোন প্রদেশ ছিনিয়ে নিয়েছিল? উত্তর লিখবে, কোম্পানি সেনাবাহিনীর খরচ মেটানোর জন্য হায়দ্রাবাদের বেরার প্রদেশ ছিনিয়ে নিয়েছিল। এখানে ছিনিয়ে নিয়েছিল ডালহৌসি কথাটা তোমরা লিখবে, যে কোম্পানি সেনাবাহিনী, প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি দেখো, কোম্পানি সেনাবাহিনীর খরচ মেটানোর জন্য হায়দ্রাবাদের কোন প্রদেশ ছিনিয়ে নিয়েছিল ডালহৌসি? উত্তর লিখবে, কোম্পানির সেনাবাহিনীর খরচ মেটানোর জন্য হায়দ্রাবাদের বেরার প্রদেশ ছিনিয়ে নিয়েছিল ডালহৌসি। পরের প্রশ্ন, কার নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের 60% বেশি অঞ্চলে ব্রিটিশ কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল? উত্তর লিখবে, লর্ড ডালহৌসির নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের 60% বেশি অঞ্চলে ব্রিটিশ কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। পেজ নম্বর 33 দেখো, স্তম্ভ মেলানো। প্রথমে আছে অযোধ্যা, উত্তরটি হবে অযোধ্যা। 1 সাদাত খান, 2
1764 খ্রিস্টাব্দ। এখানে উত্তর হবে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ হবে 2। সত্যবিলোপ নীতি, উত্তর হবে লর্ড ডালহৌসি। 4 লাহোরের চুক্তি, এই উত্তরটি হবে প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ। 5 টিপু সুলতান, এই উত্তরটি হবে মহীশূর। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার, উত্তরটি হবে দেওয়ান। খ আহমদ শাহ আবদালি ছিলেন আফগান। 3 আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। পরের প্রশ্ন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন, উত্তর হবে সম্রাট ফারুক শিয়ার। পরের প্রশ্ন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন, উত্তর নিজাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।